গুড মর্নিং এভরিওয়ান। তোমাদের সকলকে মিক্স জিকে সেটের আরও একটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের মিক্স জিকে সেটের দ্বিতীয় পর্ব। যারা প্রথম পর্বটি দেখোনি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। আজকে আমরা মূলত 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং সেই 20টি প্রশ্নের মধ্যে তুমি কত পাচ্ছ সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিয়ে যাবে। তাহলে দেখো আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে। আমাদের প্রথম প্রশ্ন রয়েছে মায়োসিসের কোন পর্যায়ে সাইন্যাপসিস হয়। তো এর সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, জাইগোটিন হয়ে যাবে এর সঠিক উত্তর। পরের প্রশ্ন, নক্ষত্রদের মধ্যে যে জায়গা জুড়ে হাইড্রোজেন, হিলিয়াম এবং অন্যান্য অনিয়ত গ্যাসগুলি অবস্থান করে তার নাম কি? তো এটা কি হয়ে যাবে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, নীহারিকা। কেননা আমরা জানি কি নীহারিকাটা কি দিয়ে গঠিত হয়? নীহারিকা বিভিন্ন ধুলোঝড়, হাইড্রোজেন, হিলিয়াম সেইগুলো নিয়ে গঠিত হয়। তাহলে এখানে দেখো হাইড্রোজেন, হিলিয়াম অনিয়ত গ্যাসগুলো সম্পর্কে বলেছে, তাই নীহারিকা হয়ে যাবে সঠিক উত্তর। এখানে আরও একটা তোমাদের এক্সট্রা ফ্যাক্ট বলে রাখি, আমাদের সৌরজগতে সবথেকে কাছের নীহারিকা কিন্তু হচ্ছে হেলিক্স নীহারিকা, ঠিক আছে। এবং যদি বলো আমাদের সৌরজগৎটি কোন ছায়াপথের অন্তর্গত, সেটি কিন্তু আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে ছায়াপথের অংশ। পরের প্রশ্ন দেখো, ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স বা সিপিপিআই 2025-এর সংস্করণ অনুযায়ী ভারত কততম স্থান অর্জন করেছে? প্রথমে বলে রাখি, এই যে সিপিপিআই এইটি কিন্তু ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক একটি সংস্থা, যেখান থেকে বিভিন্ন দেশের কার্বন বা কার্বন ডাইঅক্সাইড বা গ্রিন হাউস গ্যাসগুলি কতটা নিঃসরণ করা হচ্ছে তার ভিত্তিতেই কিন্তু এটি জারি করা হয়। তো এর রিপোর্ট অনুযায়ী ভারত 10ম স্থান কিন্তু অধিকার করেছে। এখানে আরও একটা মজাদার জিনিস তোমাদের বলি, এখানে এই সিপিপিআই এর প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান কিন্তু ফাঁকা রয়েছে, মানে কেউই এদের যে শর্ত ছিল সেই শর্ত ফুলফিল করতে পারেনি। অতএব এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড কিন্তু কেউই নেই, মানে ফাঁকা রয়েছে। 4th স্থানে রয়েছে ডেনমার্ক। পরের প্রশ্ন দেখো, যদি কার্য শূন্য হয় তাহলে বল ও সরণের মধ্যে কোন কথা হয়ে যাবে? এই প্রশ্নটা কিন্তু রেলের গ্রুপ ডির পরীক্ষায় বহুবার জিজ্ঞাসা করেছে। তো এর সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান ডি। কেননা আমরা জানি কার্যের অনেকগুলো সূত্র রয়েছে, তার মধ্যে একটা সূত্র হচ্ছে কি এফএস কস থিটা। এফএস কস থিটা, এই কস থিটার মান কখন শূন্য হয়? কস থিটার মান যখন 90 ডিগ্রি হয় তখন হয়ে যায় সেটি শূন্য, তাই এখানে সঠিক উত্তর হয়ে যাবে 90 ডিগ্রি। আর যদি বলো এটার উদাহরণ কি হয়ে যাবে? এটার উদাহরণ হয়ে যাবে যখন আমরা কোনো জিনিসকে বা হাতল ব্যাগকে আমরা যখন ঝুলিয়ে নিয়ে হাঁটতে থাকি, তখন কিন্তু বিজ্ঞানের ভাষায় মানে ফিজিক্সের ভাষায় কিন্তু কার্য শূন্য হয়। পরের প্রশ্ন দেখো, কোন বছর কেন্দ্রীয় বাজেটের অংশ হিসাবে প্রথম অর্থনৈতিক সমীক্ষা পেশ করা হয়েছিল? দেখো এই প্রশ্নটার সঠিক উত্তর হয়ে যাবে 1950 থেকে 1951। 1950 থেকে 1951-তে প্রথম কেন্দ্রীয় বাজেট প্রকাশিত হয় এবং সেখানে কিন্তু এই অর্থনৈতিক সমীক্ষা পেশ করা হতো, মানে আগের বছরে কতটা উন্নয়ন হয়েছে, কতটা হয়নি, সেই জিনিসগুলো কিন্তু প্রকাশিত হতো। কিন্তু বর্তমানে কিন্তু এই জিনিসটা আর হয় না। এটা সবার লাস্ট হয়েছিল 1964 সালে, কিন্তু লাস্ট এই সমীক্ষাটা মানে বাজেটের সাথে সমীক্ষাটা কিন্তু হয়েছিল। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি। পরের প্রশ্ন দেখো, ভারতের তপশিলি উপজাতিভুক্ত জনসংখ্যা সর্বাধিক অনুপাত কোন রাজ্যে রয়েছে? অর্থাৎ কোন রাজ্যে সবচেয়ে বেশি এসসি উপজাতি মানে তপশিলি উপজাতি রয়েছে? তো এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে মিজোরাম। দেখো এই প্রত্যেকটি রাজ্যেই কিন্তু এসটির পরিমাণ কিন্তু যথেষ্ট পরিমাণ বেশি, কিন্তু মিজোরামে যদি দেখো অ্যাপ্রক্স 95%-এর কাছে কিন্তু এসটি রয়েছে। পরের প্রশ্ন দেখো, 24শে এপ্রিল সারা দেশ জুড়ে কোন দিবস পালিত হয়, যেটি 1992 সালে প্রথম পালন করা শুরু হয়েছিল? এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা কিন্তু একটু ঘুরিয়ে আসে, আমি একটু ঘুরিয়ে দিয়েছি এখানে। তো এর সঠিক উত্তর কী হয়ে যাবে? ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে। কারণ আমরা জানি 1993 সালে 1993 এই সালের 24শে এপ্রিল প্রথম সরকারিভাবে প্রত্যেকটা রাজ্যে এই পঞ্চায়েতি সিস্টেমটাকে লাগু করার জন্য আইন তৈরি হয়েছিল, তাই ওই 24শে এপ্রিলটাকে বলা হয় পঞ্চায়েতি রাজ ডে। আর এখানে আরও একটা জিনিস সেটা খুবই আসে, সেটাই কততম সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েতকে এই সংবিধানের মাধ্যমে যুক্ত করা হয়েছে? তো সেটা হয়ে যাবে 73তম সংবিধান সংশোধন, সেটা হয়েছিল 1992 সালে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো যেগুলো আমি মুখে বলছি তোমরা চাইলে একটু ভিডিওটা পজ করে লিখে নিতে পারো, কারণ আমি মাউসে লিখছি তো লিখতে সময়ও লাগছে, প্লাস হাতের লেখাটাও খারাপ হচ্ছে। তো আমি চেষ্টা করবো যেটা মুখে বলার তোমরা একটু পজ করে বা যদি মনে রাখতে পারো তো খুবই ভালো, তা নাহলে একটু লিখে নিও, পরবর্তীতে তোমার সুবিধা হবে।
পরের প্রশ্ন দেখো, রাওলাট আইন ভারতের অনুমোদনের সময়কালে ব্রিটিশ ভারতের ভাইসরয় কে ছিল? মানে যখন রাওলাট আইন হচ্ছিল তখন ভারতের ভাইসরয় কে হচ্ছিল? তো এটা কিন্তু এর সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন বি, লর্ড চেমসফোর্ড। এবারে দেখি তোমাদের কতটা মনে আছে। এই চেমসফোর্ড একজন ছিল, আরেকজন চেমসফোর্ড ছিল, যার গাড়ির উদ্দেশ্য করে ক্ষুদিরাম বসু বোমা নিক্ষেপ করেন। তো সেই কত সালে ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয় সেটা তোমরা একবার কমেন্ট বক্সে লিখে দিও। আরেকটা জিনিস বলি, এই লর্ড কার্জন এ কী হয়েছিল এই সময়? 1905 সালে বঙ্গভঙ্গ হয়। লর্ড ক্যানিং হচ্ছে শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভারতের ভাইসরয়। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্প্রতি কাকে NALS এর এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে নিযুক্ত করেছেন? তো এর সঠিক উত্তর কী হয়ে যাবে? বর্তমান চিফ জাস্টিস সূর্যকান্ত। এই বর্তমান আমাদের সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত হচ্ছে 53তম। এর আগে কে ছিল বলো? এর আগে যে ছিল তার নামটা একবার তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও। এবং এই সূর্যকান্তকেই কিন্তু বর্তমানে এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়েছে। পরের প্রশ্ন দেখো, কোন দুটি দেশের মধ্যে 100 ইয়ার্স যুদ্ধ হয়েছিল? এটা যারা ইউরোপীয় ইতিহাস পড়েছে তারা এটা অবশ্যই বলতে পারবে। তো এর সঠিক উত্তর কী হয়ে যাবে? ইংল্যান্ড আর ফ্রান্স। তো সঠিক উত্তর কী হয়ে যাচ্ছে? অপশান ডি, ইংল্যান্ড এবং ফ্রান্স। এই ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে কিন্তু 100 ইয়ার্স যুদ্ধটা হয়েছিল। মানে অ্যাপ্রক্স শুরু হয়েছিল 1337 থেকে শুরু হয় এবং এটি শেষ হয়েছিল ওই 1453 নাগাদ শেষ হয়েছিল। মানে বলতে পারো প্রায় অ্যাপ্রক্স 100 ইয়ার্সের কাছে, ওই জন্য এটাকে বলা হয় 100 ইয়ার্স যুদ্ধ। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি বিশ্বের প্রথম কমার্শিয়াল স্কেলে মিথানল প্লান্ট উদ্বোধন করা হয়েছে কোন দেশে? দেখো এখন বর্তমানে কিন্তু মিথানলের তীব্র চাহিদা রয়েছে, যার জন্য অনেক দেশই মিথানল প্লান্ট উদ্বোধন করার চেষ্টা করছে। তো সেক্ষেত্রে প্রথম উদ্বোধন করা হয়েছে মানে কমার্শিয়ালভাবে, মানে ব্যবসায়ী উদ্যোগের জন্য, সেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ডেনমার্ক। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখো যে চাঙ্গাই কোন রাজ্যের লোকনৃত্য? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো প্রত্যেক বছর কিন্তু এসএসসি জিডি বলো বা আমাদের গ্রুপ ডি বলো, এখানে কিন্তু নৃত্য থেকে একটা প্রশ্ন কনফার্ম আসে। তো এই চাঙ্গাই নৃত্য এটি কিন্তু নাগাল্যান্ডের চাঙ্গাই উপজাতির লোকেরা পালন করে থাকে এবং এই নৃত্যটাতে কিন্তু তাদের যে ট্রেডিশনগুলো রয়েছে সেখানে মুখোশ পরে টোরে এখানে কিন্তু তাদের সেই ট্রেডিশনটাকে সেখানে তারা দেখায়। এখানে আরও একটা জিনিস তোমাদের বলে রাখি, এই নাগাল্যান্ডের কিছু ভালো ভালো উপজাতি নৃত্য রয়েছে, যেমন একটা আছে প্রজাপতি নৃত্য। এই প্রজাপতি নৃত্যটা কিন্তু আগেরবারে MTS পরীক্ষাতে এসেছিল। তারপরে ময়ূর নৃত্য, এটাও কিন্তু নাগাল্যান্ডে দেখতে হবে। তাছাড়া ওই হর্নবিল যে উৎসবটা রয়েছে সেটাও নাগাল্যান্ডে রয়েছে। তো পরের প্রশ্ন দেখো, HTML এর পুরো কথা কি? দেখো আমি মিক্স জিকে প্র্যাকটিস সেটে সকল ধরনের প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছি, যেমন এটা একটা কম্পিউটারের প্রশ্ন। তো এর সঠিক উত্তর কি হয়ে যাবে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, হাইপার টেক্সট মার্ক ইউপি ল্যাঙ্গুয়েজে। দেখো যখন WWD মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এই পেজটা যখন প্রকাশ করা হচ্ছিল তখন ল্যাঙ্গুয়েজ নিয়ে কিন্তু একটা সমস্যা দেখা দিচ্ছিল, সেটি সমাধানের জন্যই কিন্তু HTML এটি কিন্তু চালু করা হয়। পরের প্রশ্ন দেখো, পর্তুগিজ ম্যান অফ ওয়ার্ডস কোনটিকে বলে? তো এর সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান বি, ফাইসিলিয়া এসপি। পরের প্রশ্ন, ফিজিক্যাল হেলথ ইন্ডেক্স এর ভারতের কোন রাজ্যে শীর্ষস্থানে রয়েছে? দেখো এই যে হেলথ ইন্ডেক্স এটি কিন্তু নীতি আয়োগ কর্তৃক প্রকাশিত হয় এবং এখানে মূলত 18টি রাজ্যই এখানে অংশগ্রহণ করেছিল। যদি বলো এর প্রথম স্থান যে অধিকার করেছে সেটি হয়ে যাবে ওড়িশা, হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, বায়োডিগ্রেডেবল বর্জ্যের বৃহৎ উৎপাদনের কিছু প্রভাব নিচে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে কিন্তু কোনটি ভুল বা কোন বিবৃতিটি ভুল, এরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই রেলের গ্রুপ ডির পরীক্ষাতে পাবে। তাহলে দেখো বায়োডিগ্রেডেবল মানে কি? যেটা পরিবেশের সাথে মিশে যায় বা পচে যায় এমন জিনিসটা। তাহলে যদি বায়োডিগ্রেডেবল বর্জ্য পদার্থ একাধিকবার ফেলা হয় না অনেক ফেলা হয় তাহলে দুর্গন্ধ তো ছড়াবে, তাহলে এটা তো সত্য কথা। দ্বিতীয় কি বলছে দেখো, ল্যান্ডফিলে পাঠানো বর্জ্যের পরিমাণ বৃদ্ধি পায়, এটা কিন্তু ঠিক হচ্ছে না। দেখো যদি আমি এমনি সবজি টবজি আনাজ যদি ফেলতে থাকি একটা টাইম পরে তো ওটা মানে পচে গিয়ে গলে হয়ে যাবে, সেহেতু তো বর্জ্যের পরিমাণ বৃদ্ধি পাবে না, তাই এটাকে আপাতত রাখছি, এটা উত্তর হতে পারে। অপশান সি বলছে মশার প্রজননস্থল হিসাবে কাজ করে। হ্যাঁ অবশ্যই, যেখানে তোমার বর্জ্য পদার্থগুলো ফেলা হয় সেখানে তো পচবে এবং মশা তো হবেই। মাটির পুষ্টিগুণ পূরণ করে, এটাও সত্য কথা, তাহলে অপশান বি হয়ে যাবে এর সঠিক উত্তর।
পরের প্রশ্ন, সম্প্রতি ড্যানিয়েল নোবোয়া কোন দেশের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন? দেখো প্রত্যেকবারেই কিন্তু প্রেসিডেন্ট থেকে একটা দুটো প্রশ্ন আসে, তো এর সঠিক উত্তর কি হয়ে যাবে? ইকুয়াডর হয়ে যাবে এর সঠিক উত্তর। ঠিক আছে, তো ইকুয়াডরের 48তম প্রেসিডেন্ট হয়েছে ড্যানিয়েল। পরের প্রশ্ন, পহল স্কিম কিসের সাথে যুক্ত? দেখো এই পহল স্কিমটা মূলত এলপিজির সাথেই কিন্তু যুক্ত করা হয় গ্রাহককে। তো এটি মূলত 2013 সালে শুরু হয়েছিল 1 জুন মাসে। তো এর সঠিক উত্তর কী হয়ে যাবে? এলপিজির ভর্তুকি সরাসরি ট্রান্সফার। তো এর অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, গুরু ভাউয়া উৎসব কোথায় পালিত হয়? দেখো এই উৎসবটা কিন্তু পালিত হয় হচ্ছে কেরালা রাজ্যে, এবং এই যে উৎসবটা এটা কিন্তু ওই ত্রিশূরপুরম অঞ্চলে হয়। এবং এর বিশেষত্ব কি জানো? এখানে কিন্তু প্রচুর হাতিকে সাজিয়ে নিয়ে আসা হয়, মানে সুন্দরভাবে জুয়েলারি পরিয়ে নিয়ে আসা হয়, এবং একাধিক হাতিদের একটা শো হয়। তো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এটা কোথায় হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে কেরালা রাজ্যে। পরের প্রশ্ন, শিমলিপাল জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জাতীয় উদ্যান থেকে। তো এর সঠিক উত্তর কী হয়ে যাবে? ওড়িশা। এবং এক্ষেত্রে তোমাদের আরও একটা জিনিস বলে রাখি, ভারতে টোটাল 107টা জাতীয় উদ্যান রয়েছে, যার মধ্যে সবচেয়ে নবীনতম জাতীয় উদ্যান কিন্তু হচ্ছে এই শিমলিপাল জাতীয় উদ্যান। ঠিক আছে, এবং এই ওড়িশা রাজ্যে আরও একটা জাতীয় উদ্যান রয়েছে, সেটা হচ্ছে ভিতরকণিকা জাতীয় উদ্যান। সেটিও কিন্তু পরীক্ষাতে অনেকবার আসে। এই ছিল আজকের 20টি প্রশ্নের পর্ব। এই 20-র মধ্যে তুমি কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও, এবং কারো যদি কোনো টপিকের উপর ভিডিও লাগে তাহলেও সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিও। তার ভিত্তিতে সময় পেলে আমি ভিডিও বানিয়ে দেবো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, মোটিভেটেড থেকো। জয় হিন্দ।